হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আবারও আরেকজন ছাত্র আমার সাথে চলে এসছে, শুভদীপ মিত্র। তো ও কিন্তু র্যাঙ্ক করেছে 40, জিএমআর 40। ওকে, তো 40 র্যাঙ্ক করেছে, মানে আমাদের এক্সপেকটেশন আরও ওর থেকে ভালো ছিল। বাট ওর কী কী ভুল হয়েছে সেগুলো আমি অবশ্যই জিজ্ঞাসা করব। বাট আমরা খুশি, খুবই খুশি, ও আমাদের অফলাইন স্টুডেন্ট। তো আমি কোশ্চেন করার আগে আমি প্রীতম স্যারকে ডেকে নেব, প্রীতম স্যারকেই বলবো কোশ্চেন করতে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আবারও চলে আসলাম আরেকটা ভিডিওতে। আমাদের খুবই ট্যালেন্টেড একটা ছাত্র, যার নাম হচ্ছে শুভদীপ মিত্র, থাকে হচ্ছে বারাসাতের দিকে, রাইট? এক্স্যাক্ট লোকেশনটা আমার মনে নেই, বারাসাতের দিকেই থাকে, মধ্যমগ্রাম বারাসাতের দিকেই থাকে। এই ছেলেটা যাদবপুরের ছেলে, যে কিনা যাদবপুরে ইলেকট্রনিক্স আর ইনস্ট্রুমেন্টেশন নিয়ে পড়তো এবং অনগোয়িং স্টুডেন্ট, মানে এরকম না যে কোনো ড্রপ দিয়েছে, ঠিক আছে? তো এই একটা স্টুডেন্ট একটা গুড এক্সাম্পল যে কিভাবে একটা প্রেশার, একটা ভালো মানে বড় একটা টপ কলেজ থেকে পড়ার সাথে সাথে জিলেটের প্রিপারেশন নেওয়া যায় এবং সেখান থেকে এত ভালো র্যাঙ্ক আনা যায়। সো এই স্টোরিটাই আজকে আমরা শুনতে চলেছি শুভদীপ মিত্র থেকে। শুভদীপ মিত্র, তুমি একটু বলো কিভাবে ইজি টু লার্নিংকে জানলে, তারপরে কিভাবে তোমার স্টার্ট হলো জার্নি, এবং সেখানে কিভাবে প্রত্যেক দিন তোমার এগিয়েছে, ঠিক আছে? সেই আপস অ্যান্ড ডাউনসগুলো আমাদেরকে শেয়ার করো। নমস্কার। প্রথমে আমি বলছি, যখন আমি থার্ড সেম ফোর্থ সেমে পড়লাম, তখন মেনলি থার্ড সেম আর ফোর্থ সেম অর্থাৎ সেকেন্ড ইয়ারে মেন কোডটা আমাদের জানার থাকে। তো আমরা ডিপ্লোমাতে সেই কোডটা আমি জানলাম, সেই সময় আমি কোনো টিউশনই কোনো কিছুর জন্য নিইনি। বাট ফোর্থ সেমের এক্সাম যেদিন শেষ হলো, তারপরেই যে শনিবার, সেই শনিবারে আমি এখানে পড়তে চলে আসি। সেটা ছিল মেবি জুন মাসের 20 তারিখ। ওই দিন আমি এখানে পড়তে চলে আসি। তার আগে আমি আমার একটা বন্ধুর কাছ থেকে এই নাম্বারটা নিই, স্যারের কাছ থেকে। তারপরে স্যারের সাথে আমি সেই দিনই রাত্রে যোগাযোগ করি। পরের সপ্তাহে আমি পড়তে আসি। তো তারপরে এসে আমার ক্লাস প্রথমে ছিল ত্রিশিস স্যার, সুদীপ স্যারের। তারপরে প্রথম ক্লাসই তো আমার এত সুন্দর লাগলো, মানে জাস্ট আমি কিছু, মানে ভাষা নেই আমার কিছু বলার। তারপরে পরের দিন আমি দেখলাম প্রীতম স্যারকে। মানে দেখার পরে আমি ভাবছিলাম যে আমি 12-এর পর ডিপ্লোমা করেছিলাম। তো 12-এর পরে আমি আরও কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন জায়গায় পড়তাম, এমনি নর্মাল, কোনো ইনস্টিটিউটে না। এবার আমি ভাবছিলাম যে এই স্যারটা আমার সামনে এতদিন কেন আসেনি। তো না, সত্যি সত্যি আমি ওই দিন ওইটা ভেবেছিলাম, তাই জন্যই আমি অনেস্টলি আমি বলছি। তারপরে ডেভিড স্যারের এফটিপিলি ক্লাস করলাম, সেটাও আমার খুবই ভালো লাগলো। স্যার খুব সুন্দর ধরে ধরে বোঝায়, যেমন অঙ্কের পার্টগুলো যেগুলো স্যারের ছিল, স্যার বুঝিয়েছিল, ঠিক তেমনই এফটিপিলির পার্টগুলো বুঝিয়েছিল। মানে এক কথায় বলা যেতে পারে যে কোনো সাবজেক্ট সম্পর্কে আমার কোনো ডাউট ছিল না। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্টের মানে কনসেপ্ট পুরো ক্লিয়ার ছিল। তাছাড়া আমাদের প্রচুর ডিপিপি দেওয়া হতো। স্যার তো প্রীতম স্যারের ডিপিপি তো আমি শেষ করতে পারিনি এতদিন। এটা কিন্তু সত্যিকারের শুভদীপ, এটা কিন্তু প্রত্যেক বছরের মানে একটা অবজেকশন বলতে পারি। হ্যাঁ, স্যারের ডিপিপি, প্রীতম স্যার হচ্ছে এমন একটা স্যার যার ডিপিপি আজ পর্যন্ত ইজি টু লার্নিং এ সব স্যারের ডিপিপি শেষ হয়ে যাবে, কিন্তু প্রীতম স্যারের ডিপিপি নেভার এন্ডিং, ওটা কোনোদিন শেষ হয় না, কেউ শেষ করতে পারে না। যদি আমি এটুকুনি গ্যারান্টি দিচ্ছি, যদি ওটা কেউ শেষ করতে পারে, সে শুধুমাত্র এই এক্সামও না, তুইও ডাব্লিউবিজিএ দিয়েছিস জানিস, যেই মেন্স দিতে চলে যা সেটাও তুই ক্র্যাক করে আসতে পারবি, এইটুকুনি একদম একদম। কারণ প্রচুর কোশ্চেন, ওই কোশ্চেন শেষ করার ক্ষমতা এখনও পর্যন্ত কোনো স্টুডেন্টের হয়নি, এত ডিপিপি। তাছাড়া ডেভিড স্যার যেদিন এফটিপিলি করাতেন, ম্যাথ করাতেন, ক্রস কোশ্চেন আসতেই পারে, এত ডিপিপি দিয়ে জিনিসটা দেখানো হচ্ছে, কিন্তু ডিপিপি গুলোর কোয়ালিটি কেমন, সেখানে কোশ্চেন স্যার যেগুলো দিচ্ছে সেগুলো কেমন, সেগুলো কি আদৌ জিলেটের বা ডাব্লিউবিজেই রিলেটেড? মানে আজকে আমি একটু বলে নিই, আজকে জিলেট ডাব্লিউবিজেই ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তো এই হচ্ছে আমি এত ডিপিপি দিচ্ছি, কেউ করতে পারছে না, এইটার থেকে আমাকে বল, যে কটা করছিস বা যে ডিপিপিগুলো দেওয়া আছে সেগুলো কি খুব কনস্ট্রাকটিভ? সেখানে কোশ্চেনগুলো কি অ্যাকচুয়াল এক্সামে আসার মতো? সেইটা নিয়ে একটু কি বলবি, স্টুডেন্টরা সেইটা জানতে চায়। হ্যাঁ, একদম একদম। স্যারের যা ডিপিপি, সেগুলো যদি আমি বলি যে 20% জিলেটের, তো আর 80% ডাব্লিউবিজেই আর জেই মেন্সের, কিছু কিছু জেই অ্যাডভান্সেরও দেখা যেতে পারে। তো দেখা যেতে পারে বলতে দেখা যায়, একদম মানে 100% ওর মধ্যে দেখা যায় জেই অ্যাডভান্সের কোশ্চেন, মেন্সের কোশ্চেন, আর তারপরে ডাব্লিউবিজেই জিলেট তো অহরহ রয়েছে, একদম কমন ওগুলো।
তো কোনো কম্পিটিটিভ এক্সামের না নর্মালি একটা কোশ্চেন তুলে যে ডিবিপিতে দেওয়া, এটা আমি কোনো কোশ্চেনই আমি দেখিনি। যতগুলো ডিবিপি আছে আমি একসময় খুঁজেও ছিলাম যে এমনি নর্মাল কোনো কোশ্চেন আছে, কিন্তু সেইগুলো আমি একটাও চোখে পড়িনি। সবই কোনো না কোনো কোশ্চেন পেপার থেকে বা কোনো কোশ্চেনের মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই দেওয়া। তো এই একটা কোশ্চেন যেটা হচ্ছে তো কোশ্চেন তোকে আমি করি, যে কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, ধর এরকম একটা, যে এইখানে যে পড়ানোটা হচ্ছে, এই পড়ানোটা কি খুব স্ট্রাকচার ওয়েতে, নাকি না আমি পড়াচ্ছি কিছু শর্ট ট্রিক শেখাচ্ছি বা কিছু করছি চলে যাচ্ছে, মানে কীরকম, মানে এখানে পড়ানোর যে স্টাইলটা সেটা তো কীরকম? আর সব থেকে বড়ো কথা আমার মনে হয় তোর প্রথম ক্লাসে কেন আমাকে ভালো লেগেছে এই কারণে কি, যে আমি যে কোশ্চেনগুলো নিতাম স্টুডেন্টদেরকে সবার প্রথমেই একটা ভয় আমি কাটাতাম। সেই ভয়টা কি? সেই ভয়টা হচ্ছে স্টুডেন্টরা যখনই ডিপ্লোমার পরে আসে, তারা যখন একটা দেখতে পাচ্ছে আজকে জিলেট এই লেভেলে যাচ্ছে, আর যখন আমি কোশ্চেন নিতাম আমি এরকমভাবে বলতাম, তোর হয়তো মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যে দেখ এটা কিন্তু আইআইটিতে এসছে, এবং সেই কোশ্চেনটা যখন এখানে সলভ হতো বা তুই করতিস, তারপরে ধীরে ধীরে তারপরে তোর ভয়টা কেটে যেত যে এইটাও আইআইটির কোশ্চেন আমার দ্বারা হয়। মানে এই জিনিসটা বা এই মেথডটাতে তুই কতটা সম্মতি দিচ্ছিস না স্যার এটাকে কন্টিনিউ করুন, এটা সত্যিই বেনিফিট হয়। হ্যাঁ, এইখানে স্ট্রাকচার বলতে প্রথমে স্যার একটা বেসিক থেকে শুরু করে। আমাদের যেহেতু প্রথমে একটা চ্যাপ্টার সম্পর্কে কোনো কনফিডেন্স বা কিছু হয়তো জানা নেই, এবার স্যার প্রথমে একদম ডেফিনেশান থেকে শুরু করে, প্রত্যেকটা স্যারই এখানে প্রথমে ডেফিনেশান থেকে শুরু করে, তারপরে আস্তে আস্তে ইজি লেভেল কোশ্চেনের থেকে আস্তে আস্তে ডাব্লিউবিজেই, জিলেট, জেই মেন, জেই অ্যাডভান্সে গিয়ে থামে। এমনকি আমাদের জেই অ্যাডভান্সের লেভেলের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টে থেকে 5টা করে কোশ্চেন তো হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। আমি তোমাকে ম্যাথ কথা দিয়ে পড়িয়েছি, ম্যাথ হ্যাঁ স্যারের তো ম্যাথ সব জেই মেন্সের বইয়ের থেকে করানো, মানে এটা কিছু, হ্যাঁ গেটের কোশ্চেন আপনার এফটিপিলির ছিল প্লাস ম্যাথের ছিল, একদম কোশ্চেনের পাশে গেটের স্ট্যাম্প দেওয়া ছিল, এমন না যে মানে আমি বলছি একদম স্ট্যাম্প দেওয়া ছিল গেটের, তো সেখান থেকে আমরা জানতে পারি যে এগুলো গেটের কোশ্চেন, তো সেগুলো আমাদের দ্বারা হয়ে যেত। হ্যাঁ স্যার কি বলছেন? আর যেটা হচ্ছে আরেকটা কথা হচ্ছে এই যে 10 ঘন্টার যে ম্যারাথন, সেটা তুই প্রথম দিন থেকে ছিলিস, মানে প্রথম সময় থেকে ছিল, ওটাও কি হেল্প করে? খুব সুন্দর, খুব সুন্দর হেল্প করে। অনেকে ভাবে এই জিনিসটা, আমি কিছু ভাবে শুনেছি যে ওটা শুধু মার্কেটিং পারপাস। এইটা কি তুই তো সামনে বসে পুরো সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি ছিলিস আমার সাথে, তো তোর কি মনে হয়েছিল যে এখানে কি শুধু মার্কেটিং, না সত্যিকারে আমি জেনুইনলি ক্লাসটা স্টুডেন্টদের জন্য পয়েন্ট অফ ভিউ থেকে নিয়েছি? না স্যার, এটা একেবারেই মার্কেটিংয়ের জন্য না, এটা একেবারেই পুরোটাই স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। একদিনে পুরো ম্যাথটাকে কীভাবে কভার করানো যায় সেটা আপনি শিখিয়েছিলেন ওই দিন। তো তার যে মানে তার যে কনসেপ্ট, তার যে প্রবলেম সলভিং, সমস্ত কিছু ওর মধ্যে ছিল একদম। সেটা ডাব্লিউবিজেই লেভেল, কিছু কিছু জিলেটের লেভেল ছিল, কিছু কিছু যেই অ্যাডভান্সের লেভেল ছিল, মেন্সও ছিল, সমস্ত রকমের অঙ্কই এক একটা চ্যাপ্টার থেকে ধরে ধরে করানো আছে। নেক্সট যে কোশ্চেনটা আমি তোকে করবো সেটা হচ্ছে, আমরা জানিস রিসেন্টলি আমরা যাদবপুরে খুলছি, তুই যাদবপুর থেকে এইখানে পড়তে আসছিস কলেজের পরে, এই যে সমস্যা কিছুটা হলেও তাও তোর 100% অ্যাটেন্ডেন্স, মানে আমার এরকম মনে আছে যে জল হয়ে গেছে রাস্তায়, পুরো কেউ আসেনি, তুই এসছিস 100% অ্যাটেন্ড। তো আমরা যে ওখানে খুলছি তাতে তুই তোর কি মনে হয় যে তোর ভাই বোনেরা ওইখানে যাবে, আসবে, মানে তাদের ব্যারিয়ারটা কি, যে এত দূরে আগে ইনস্টিটিউটটা আমাদের ছিল, ওদের কাছে নিয়ে যাচ্ছি, তাতে ওরা কি মনে হচ্ছে এখানে কি আমরা ফিডব্যাক পেতে পারি? তাদের মেনলি ব্যারিয়ার যেটা ছিল সেটা ছিল মেনলি ডিস্টেন্স, আর কোনো ব্যারিয়ার ওদের কাছে ছিল না। তো এই ডিস্টেন্সটা যেহেতু এখন যাদবপুরের কাছে হয়ে যাচ্ছে, তো শিওর আপনার স্টুডেন্ট আমাদের কলেজ থেকে অবশ্যই আসবে, এতে এই নিয়ে কোনো ডাউট নেই। মানে এত দূর আসাটা, হ্যাঁ যেহেতু ঝড় জল বৃষ্টি, তারপরে একটা পড়াশোনার একটা টাইম ওয়েস্টমেন্ট, সে কোনো থেকে বড় ব্যাপার যাদবপুর থেকে বেলঘড়িয়ার ডাইরেক্ট কোনো কানেক্টিভিটি না। তুমি যাতেই আসো তোমাকে দুটো জিনিস চেঞ্জ করতে হবে, ট্রেনে গেলেও দুটো, মেট্রোতে গেলেও সেই অটো, মেট্রো আবার অটো, এই যে মানে এটা সিঙ্গেল রুট হলে দেখো কল্যাণী থেকেও ছেলে পেলে কিন্তু বেলঘড়িয়া ইজিলি চলে আসে, একটাও বেড়ে যাচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ এটা ঠিক কথা। আরেকটা জিনিস আমাকে কোশ্চেন আমার করা আছে, সেটা হচ্ছে যে তুই কতগুলো মক টেস্ট দিয়েছিলিস এবং মক টেস্টে দিয়ে কি রকম হেল্প হয়েছিল? আমি অফলাইনের তো 10টা মক টেস্টই দিয়েছি, আর বাকি মক টেস্ট হওয়ার পরে অনেক সময় হয় স্টুডেন্টদের যে প্রথম দিকে মার্কস কম আসছে, এই ফেজটা তুইও গেছিস, অনেক স্টুডেন্টকে দেখা যাচ্ছে মক টেস্ট দিতেই চাইছে না ওই ভয়ে যে আমার কম মার্কস আসছে, আমি কেন দেবো, অন্যের কাছে ওটা তো শো হয়ে যাবে বা স্যার জেনে যাবে এত কম মার্কস পাচ্ছি, আমাকে হয়তো বকবে। বাট রিয়েলি তুই বল যে ওইটা দেওয়ার পরে যখন তুই আমার কাছে দিয়ে ফিডব্যাক নিতিস, তারপরে গিয়ে সেটা সত্যি তোদের এই প্রোগ্রেসে ইমপ্রুভমেন্ট ঘটায়?
আমি একটা কথা বলতে চাই, যদি আমরা কোনো কিছু সমস্যার সাথে মোকাবেলা না করি তাহলে এই সমস্যাটার সমাধান কোনো দিনই হবে না। তো সেই কারণের জন্য আমরা প্রথমে কম নাম্বার পাবো, সেটাকে আমাদের স্বীকার করতে হবে এবং সেটা বারবার দেখতে হবে যে আমরা কোন জায়গাটায় কমে যাচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ সেগুলো চেক করতে হবে, সেইগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে, করার পরে আস্তে আস্তে অটোমেটিকলি নাম্বার বেড়ে যাবে, বাড়তে বাধ্য। আমার একটা প্রশ্ন, তোমার কোথায় ভুল হলো যে র্যাঙ্ক 40 হলো? আমার এক্সপেকটেশন ছিল 20 হবে। মানে আমি সবসময় প্রীতমকে বলতাম শুভদীপের তো 1 থেকে 20 মধ্যে থাকে, মানে আমাদের একটা হাইলি এক্সপেকটেশন ছিল। কোথায় ভুলটা হলো কি মনে হয়? ভুল স্যার, আমি একটুখানি তাড়াহুড়োই কিছু কিছু জিনিস ভুল করে ফেলেছিলাম, যেগুলো সিলি মিস্টেক বলতে পারেন আপনার। তো এই ছাড়া আর ভুল হয়নি। বাকি একটা এক্সাম হলে প্রবলেম ছিল যে আমার একটা জিনিস, কোশ্চেন যদি কোনো কিছু বেঁধে যেত, জল খাওয়াটা একটা ইয়ে, এবার সেই জলটা প্রোভাইড করা হয়নি, কাউকেই করেনি। এটা তোর একটা এটা তো ঠিক নয়, 2 ঘন্টা একটা ছেলে এক্সাম দেবে, জল তো খেতেই হতেই পারে। হ্যাঁ, এইবার একজন আমাদের ঘরে চেয়েছিল, টেবিলের ওপরে একটা জগ এনে রাখলেন, তারপরে বলা হলো ওখান থেকে গিয়ে খেয়ে আসতে হবে। 2 ঘন্টার মধ্যে একটা স্টুডেন্ট কবার খাবে? ওইটা একটা বড়, যার জন্য সিলি মিস্টেকগুলো আরেকটু বেশি হয়েছে। এটাও একটা পার্সোনাল প্রবলেম, ব্যারিয়ার হতেই পারে, এরকম অনেকেরই থাকে। অনেকের অনেক রকম ঘুমালে জল লাগে ভাই, পাশে জল লাগে না, মানে এরকম অনেকের থাকে, এটা একটা সমস্যা। যাই হোক, আর নেক্সট কি কোশ্চেন? হ্যাঁ, তো বাড়ির লোক খুশি তো? যেই অবজেক্টিভ নিয়ে আমার সাথে দেখা করেছিল, ডেভিড স্যারের সাথেও আন্টি দেখা করেছিল এবং বলেছিল যে হয়ে যাবে তো যাদবপুরে, এবং আমি সবসময় বলতাম যে হয়ে যাবে। আমাদের কথা শুনুক এবার বাড়ির লোকের রিয়াকশন কেমন? হ্যাঁ স্যার, বাড়িতে সবাই খুশি। কোনো সমস্যা হলেই তো আপনাদের কাছেই কল করেছি, সবই জানেন। তো খুবই খুশি। আর কিছু বলার নেই আমার বলার আছে যে না মানে এই বিষয়ে তুই খুশি তো? মানে হ্যাঁ, আমি খুব খুশি। যাদবপুরে যেন আমার ইনস্ট্রুমেন্টেশনটা হয়ে যায়, তো হ্যাঁ এগোচ্ছি আমি সেই কারণের জন্যই প্রথম দিনই ডিসাইড করে নিয়েছিলাম যে আমার একটা র্যাঙ্ক করার জন্য স্যাররা যা বলবে, আমার যতই কষ্ট হোক না কেন আমি সেইভাবেই করব। তো আপনি এইটাই ছেলেবেলেরা বোঝে না, মানে একটা সময়ের পরে ওরা ভাবে যে আরে ঠিক আছে, আর বলছে আমি আমার মতো করবো ব্যাস। কিন্তু না, আমি সত্যিকারের আগে আমাদের আরেকটা ইন্টারভিউ এর আগেও হলো, ঋতু বলে একটা মেয়ের সাথে দেখলেন, এইখানে কিন্তু সত্যি শুভদীপের সাথেও হচ্ছে, এরা দুজন কিন্তু সত্যিকারের এটা ডিসাইড করে নিয়েছিল যে যা বলবে। অনেকে হয় কি এখানে একটু দেখি ওখানে একটু করি, এইসব অনেক রকম ব্যাপার থাকে। এরা দুজনকে আমি দেখেছি, না এখানে আমি ভর্তি হয়ে গেছি, এখান থেকে আমাকে যা নিতে হবে আমি ডেডিকেটেড, আমি ভালো করে পড়বো, এরা আমাকে যা প্রোভাইড করছে আমি সব করব, দেখি কি হয়। এবং ডেফিনেটলি তোদের বিশ্বাসটা তৈরি হয়েছে আমাদের প্রতি। আশা করছি এরকম ভাবে আগামী দিনে যারা আসবে ভাই বোনেরা তাদেরও বিশ্বাস, আর সবথেকে আমিও চেষ্টা করবো আমার দিক থেকে আরো অনেক কিছু এক্সাইটিং ব্যাপার নিয়ে আসার জন্য। দেবতনু, তারপরে যে দেবতনু ছিল 29 র্যাঙ্ক, দেবতনু 29 না, চিরন্তন দেবতনু র্যাঙ্ক হচ্ছে 37, চিরন্তন র্যাঙ্ক 29। ওরা দুজনেই একটা কথা বলেছে, আমি বলছি রাকেশ 72, সব কজন ওরা প্রত্যেক দিন ওরা একটাই কথা, আমরা যা বলবো তাই। এবার এই জিনিসটাই আমি সবসময় বলি, আমরা তো খারাপ চাইবো না। আর তোমরা যদি ভাবো মানে কোচিং এর পার্সপেক্টিভ থেকে, আমরাও চাই আমাদের র্যাঙ্কার বেরো, তবেই তো কোচিংটা বড় হবে। তো আমরা ডেফিনেটলি খারাপ কোনোদিনও চাইবো না। যেটা বলছি মানে তোমাদের থেকে বেশি টেনশন আমাদের, এই জায়গাটা বুঝতে হবে। আর আরেকটা কথা যে আজকালকার দিনে যে জিনিসগুলো হচ্ছে, আমি একটুখানি কথাটা নিয়ে আসছি অ্যাজ এ স্টুডেন্ট। হ্যাঁ, অ্যাজ এ তুই এখন একটা র্যাঙ্ক হয়েছে, তোর কাছে অনেক রকম স্টুডেন্টরা আসবে, তোর কাছে অ্যাডভাইস নেবে। এই যে চারিপাশে যেই জিনিসগুলো হচ্ছে, আমি আর আলাদা করে বলছি না, তো এইগুলো কি তোর মনে হয় এথিক্যাল? না স্যার, এটা তো একেবারেই উচিত নয়। কিন্তু এখন হচ্ছে আমরা ভাবছি একরকমভাবে, যারা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ডিপ্লোমা স্টুডেন্ট তাদের মনে একদম একটা আলাদা রকমের প্রেশার পড়ছে। তো আমি সেখানে দাঁড়িয়ে বলতে যাবো যে র্যাঙ্ক আমার করতে হলে সেইটাই করতে হবে, সেইটাই অবলম্বন করতে হবে। বাট এটা কি ঠিক? আমার মনে হচ্ছে, তোর কি মনে হয়? না, এটা বলতে গেলে আমি যেটা বলতে চাই যে তাদের ওই রকমভাবে ভাবলে হবে না যে একজন আমার র্যাঙ্কটা নিয়ে বেরিয়ে যাচ্ছে বেকার আমি সেই র্যাঙ্কটা পাচ্ছি না, সেটা না ভেবে ভাবতে হবে যে যেভাবেই হোক আমার একটা তার যে টার্গেট আছে, যে যেভাবেই হোক সে যেই পরীক্ষা দিক না কেন গিয়ে আমি ওই র্যাঙ্কের মধ্যে ঢুকবো, এরকম একটা চ্যালেঞ্জ নিজের মধ্যে নিয়ে নিতে হবে, তাহলে সে পারবেই। নেক্সট আরেকটা কোশ্চেন, এইখানে অনেকেই র্যাঙ্ক করে অনেকে র্যাঙ্ক করে না, সেটা তো তাদের নিজস্ব এফর্ট এবং সমস্ত উপর ডিপেন্ড করে। বাট এই যে 1 বছর জার্নি,
এই জার্নি থেকে এখান থেকে কি সত্যিকারের ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে বেসিক যে স্কিলটা লাগে, যেটা ডিপ্লোমা লেভেলে অনেকেরই গ্যাপ থাকে, যেটা আমি দেখেছি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে, এই জায়গাটা কতটা বেটার হয়ে যাবে এখান থেকে পড়ার পরে, সেইটা আমাকে বল। সেটাই সব থেকে ইম্পর্টেন্ট, কারণ সেটা নিয়েই সারা জীবনটা এগোবি। এই র্যাঙ্কটা আজকে আছে কালকে তোর ভুলে যাবি, এই ব্যাপারটা বল যে যে পুরো যে এন্টায়ার যে স্ট্রাকচার আমাদের, সেটা কি একটা ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে হেল্প করবে, সেটাই আমার অবজেক্ট। সেটা সবথেকে বড় উদাহরণ। আমি তোকে ইন্টারাপ্ট করছি, আমি এটাও বলতাম সবসময় পড়ানোর ক্ষেত্রে যে আমি কিন্তু তোদেরকে ম্যাথ শেখাতে এসেছি, ম্যাথ পড়াতে এসেছি। হ্যাঁ স্যার, এটা আপনি সবসময় বলতেন, এটা একদম ঠিক। জাস্টিফাই করছে সেটা তো অবশ্যই ঠিক, আপনি অবশ্যই ম্যাথ শেখাতে এসেছেন এবং আপনার কাছে শেখার পরে আমার হয়তো ক্যালকুলাসের আর কোনো কিছুই বাধে না। মানে নর্মালি আমি যেই অ্যাডভান্স বাদে বলছি, যেহেতু যেই অ্যাডভান্স অতটা হয় না, কিন্তু বাকি কিছু টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, সেগুলোতে আমি বের করে দিতে পারবো। মানে আপনি এরকম একটা কনফিডেন্স আমার মধ্যে তৈরি করে দিয়েছেন ক্যালকুলাসে। বাকি তো আরও সব আছে, স্যারের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট তো আর বললাম না কিছু, খুব সুন্দর। আর যেটা বলছি যে ইঞ্জিনিয়ার কতটা তৈরি হতে পারবে, তো আমি একজন এফটিবিলির স্টুডেন্ট, মানে ইআইর স্টুডেন্ট। ইআইর আমি খুব একটা কিচ্ছু জানতাম না, এবার সেখান থেকে দাঁড়িয়ে আমি অনেস্টলি বলছি ডেভিড স্যার আমাকে তৈরি করেছে ইআইতে। আমাকে এফটিবিলির নাম্বারটা যতটা উঠেছে সেটা পুরোটাই, হ্যাঁ সেটা পুরোটাই ক্রেডিট স্যারকেই দেওয়া যেতে পারে। ডেফিনেটলি আবারও আমি মানে খুব জোর গলায় বলতে পারবো, এরকম একটা ইনস্টিটিউট যেখানে এফটিবিলির জন্য ডেডিকেটেড দুটো টিচারকে প্রোভাইড করা হয়। আমি ইলেকট্রনিক্স পোর্শন দেখছি আর ডেভি স্যার নিজে ইলেকট্রিক্যাল দেখেন। এইরকম কোনো ইনস্টিটিউট নেই যে কিনা জিলেটের জন্য ডেডিকেটলি আলাদা করে স্পেসিফিক টাইম এফটিবিলির জন্য রাখছে, কোথাও নেই। তুই খুঁজে দেখে নে, আজকে যে সমস্ত বড় বড় একাডেমি আছে, হাবিজাবি আছে, সেখানে ডেডিকেটলি এফটিবিলির জন্য রাখেই না। তাদের মেন অবজেক্টিভ হচ্ছে, আমি এই জন্যই তোকে এই কোশ্চেনটা করেছেন, র্যাঙ্ক করানো। আমার অবজেক্টিভ কিন্তু, বা আমার ডেভি স্যার অবজেক্টিভ হচ্ছে শুধু র্যাঙ্ক নয়, তোদেরকে ভালো ইঞ্জিনিয়ার তৈরি করা। এই জন্যই কিন্তু আমরা আলাদা করে সেগমেন্ট রেখেছি, যে যেটা কেন ডেভি স্যার বলতে পারতো না। যত আগেই র্যাঙ্ক করুক বেরিয়ে গেছে, সবাই আমাদের সাথে কন্ট্যাক্ট রেখেছে। অবশ্যই অবশ্যই, কারণ একটা দেখো, নিজেকে কেউ নিজে কোনোদিনও ধোকা দিতে পারবে না। তুমি কোথাও না কোথাও গিয়ে নিজের কাছে জানো যে আমি এই জিনিসটা কোথায় শিখেছি, কোথা থেকে পেয়েছি। তো এমন অনেক স্টুডেন্ট আছে আমাদের এখান থেকে নিয়ে গেছে, তারপরেও এখনো আমাদের সাথে কন্ট্যাক্ট রেখেছে। সকালে তো পাঠালাম, হ্যাঁ ও নিজে পাঠিয়েছে, স্যার এরকম কলেজে ইভেন্ট আছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, মাঝখানে সম্পর্ক খারাপ, কাছে পড়বে না, ইটস ওকে, নো প্রবলেম। বাট একটা সময় গিয়ে ওর মনে হয়েছে যে না, যে এই জায়গাগুলো, বা কারণ সে পাঠিয়েছে তার রেসপেক্টে বলেছে যে প্রীতম স্যার এটা নিয়ে কাজ করে, তো প্রীতম স্যার বললে স্টুডেন্টরা কনভিন্স হবে বা বুঝতে পারবে যে এটার গুরুত্বটা কি। ঠিক আছে, তো সেইটা কেন হচ্ছে বুঝতে হবে যে। আর এখান থেকে আজকে এই যে ও বলছে যে রমিতের সাথে ডেইলি কথা হয় আমার এখনো, যে কিনা তোরা শুনেওছিস গ্রুপে যে 14 LP এর প্যাকেজ পেয়েছে। তো এই রকম রিলেশন আমি আশা করছি যে তোদের সাথে কিন্তু শুধুমাত্র আমাদের এই জিলেট অফ দি এন্ড নয়। আজকে এইখানে তো ইজি টু লার্নিং মানে তোর এরপরে তো লাইফের যাবতীয় যা যা জায়গাতে তোর হেল্প লাগবে, ডেফিনেটলি যদি আমরা পারি তো অবশ্যই সেখানে। হ্যাঁ স্যার, অবশ্যই। ঠিক আছে, আর তো কিছু বলার নেই। খুব সুন্দর আজকে একটা পরিবেশ তৈরি হয়েছে ইজি টু লার্নিং এ, তোরা এত ভালো ছাত্র ছাত্রী এখানে। আরেকটা কথা স্যার, আমাদের তো এবার মানে বলা হচ্ছিল যে এক্সাম হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা ডাউটের মধ্যে ছিলাম। তো ডাউটের মধ্যে সব থেকে যেটা দরকার বেশি, মেন্টালি সাপোর্ট, সেটা খুব সুন্দর। মানে যখনই মেন্টালি প্রবলেম হতাম তখনই তো আপনাকে ফোন করতাম, স্যার আমার এখন এটা প্রবলেম হচ্ছে, এখন এটা সেটা প্রবলেম হচ্ছে, স্যারকেও আমি ফোন করেছি। আমি শুধু একটাই কথা বলেছিলাম শুভদীপকে বা বাকিদেরকেও, আমাকে তো বিশ্বাস করেছিস বা ইজি টু লার্নিং কে বিশ্বাস করেছি, আর মাত্র 2 মাসটা দে, আমাকে 2 মাস দে, তারপর আমি তোরা যা বলবি শুনে নেবো। 2 মাস দে, এই কথাগুলো আমি বলেছি কিনা এখানে আমি বানিয়ে বলছি না তো, না 2 মাস টাইম দে আমাকে, তারপরে তোরা যা বলার বলে দে, এই 2 মাস আমাকে শুধু টাইমটা দে। এমনকি বিশ্বাস হয়েছে, যেদিন লাস্ট দিন আপনি বেরিয়ে যাচ্ছি সেদিনও আপনি বললেন যে বাড়িতে পড়াশোনাটা চালিয়ে যা, বিশ্বাসটা রাখ, এক্সাম হবেই। এক্সাম হবে না, লজিক মিলছে না তো। আমি তো লজিক্যালি ওদেরকে বুঝিয়েছি যে এক্সাম হতে হবে, তাহলে উপায় নেই, কিভাবে হবে? টেম্পারমেন্টটা এই জায়গায় রেখে পরীক্ষা দিয়েছে আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় আমি যেটা এক্সপেকটেশন রেখেছিলাম, কারণ একটু হলেও ঠিক আছে, আমি আগে ইন্টারভিউ দিলাম ঋতুর, ঠিক আছে, বাট এরা দুজন আরো বেটার র্যাঙ্ক করতো যদি সময় মতো এক্সাম হতো। একটু এক্সামটা ডিলে হওয়াতে ওরা একটু মেন্টালি এদিক ওদিক হয়েছে, যতই সাপোর্ট হোক তবুও আমি বলছি, বাট দুজনের এক্সিলেন্ট পারফরমেন্স দিয়েছে, বাকিরা যারা দিয়েছে তাদের সবারই র্যাঙ্ক এদিক ওদিক হয়েছে। আরো তো বিভিন্ন ধরনের, আমি বারবার আর বলছি না, বিভিন্ন ধরনের। তারপরে স্যার এইবার স্যার আমি তো প্রথমে তিশির স্যার এখানে কেমিস্ট্রি পড়াতেন,
তো তিশিস স্যারের পরেও হিমাদ্রি স্যার এত সুন্দর এসে হালটা ধরলেন, মানে আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম যে স্যার মাঝখানে চলে যাচ্ছে কি হবে, কিন্তু তারপরে হিমাদ্রি স্যারের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্ট হতে মাত্র 2 সপ্তাহ টাইম লেগেছে। এটাই হচ্ছে, আমি একটা কথা বলি, এটাই হচ্ছে একটা বড় ইনস্টিটিউটের বড় ব্যাপার, আর যেখানে এত স্ট্রাকচার রয়েছে। আজকে অন্যান্য ইনস্টিটিউটে একজন না পড়ালে একজনের শরীর খারাপ হয়েছে, যে কিনা সবই একা পড়াচ্ছে, সেই শরীর খারাপ হয়ে গেল, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, বা গল্প শেষ বলতে হয়তো অনেকদিন বন্ধ, তখন স্টুডেন্টদেরকে বাধ্যতামূলক তোকে রেকর্ডের দিতে হবে, বা একটা টিচার ছেড়ে চলে গেলে সেই টিচার আসবে না, কি হবে। এই একটা বড় জায়গায় একটা ইনস্টিটিউট, যেখানে কিনা প্রত্যেকটা ডেডিকেটেড আলাদা করে টিচার রাখা আছে, এবং তার আবার ব্যাকআপও রাখা আছে। তোরা হয়তো জানিস না, আমরা প্রত্যেকটা টিচারে একটা করে ব্যাকআপ রেখে দিই। ঠিক আছে, যদি কেউ শরীর খারাপ হয় বা কোনো একটা কারণ, সে ম্যানেজ দেবে। আমার কিছু হলে বা আমি যদি কোনোদিন আউট অফ স্টেশন হয়ে যাই, ডেভিড স্যার ম্যানেজ করেছে। তোদের বেলায় তো আমার লাইফের একটা বড় পার্ট একটা কমপ্লিট হয়েছে, জানিস তো। সেখানে দেবী স্যার সাপোর্ট করে আমার পুরো জায়গাটা কিন্তু মিটিয়ে দিয়েছে। হ্যাঁ অবশ্যই, কোনো ঘাটতি ছিল না সেই সময়। তো এই হলো একটা বড় ইনস্টিটিউট, একটা স্ট্রাকচার ইনস্টিটিউটের ব্যাপার, যেটা আমি সবাইকে বলি যে তোমরা যেখানে পড়তে যাচ্ছ সেই জিনিসগুলো দেখবে, যে সেই ইনস্টিটিউটে একটা টিচার পড়াচ্ছে নাকি সেখানে প্রত্যেকটা টিচারের সাথে সাথে তার ব্যাকআপ টিচারও রয়েছে। কারণ ভাই কারোর হেলথ, কারোর কোনো কিছু নিয়ে বলা যায় না, সেই ক্ষেত্রে যেন তোমার ইনভেস্টমেন্টের পরে তোমার যেন না মনে হয় যে যা এবার আমি কি করলাম, আমি তো এবার ডুবে যাচ্ছি। এইটা কিন্তু একটা ইজি টু লার্নিং একটা বড় ব্যাপার। হ্যাঁ স্যার, একদম স্ট্রাকচার হয়েছে, সব ডিপার্টমেন্টে সব টিচারগুলোকে সাজানো আছে। হ্যাঁ একদম। থ্যাংক ইউ স্যার। আমার আপনাদের কাছে একটা থ্যাংক ইউ বলার আছে, কারণ আপনারা শেষ পর্যন্ত এমনকি এক্সাম হলে আমাদের উপরে বিশ্বাস করেছেন যে আমরা র্যাঙ্ক করতে পারবো। তার জন্য আপনাদের র্যাঙ্ক করতে যেতে হয়নি, আমরা র্যাঙ্ক করতে পারবো, এই বিশ্বাসটার জন্য অসংখ্য ধন্যবাদ। এইটার জন্য আমি সত্যি হাততালি। সত্যি আমার এটাই মনে হয় যে আমি তাহলে কি পড়ালাম, যদি আমি আজকে শুভদীপের জায়গায় গিয়ে শুভদীপকে বলি দেখ আমি র্যাঙ্ক করছি, আমি তখনই একটা টিচার নিজে এনভায়রনমেন্টে নামবে যখন সেই ইনসিকিউর যে তার স্টুডেন্টরা হয়তো র্যাঙ্ক না করতে পারে। এটা আমি আগেও বলেছি, এর জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, আমি যাদবপুরে যাব, আমি পড়াবো, তোমরা পড়ো, তোমাদেরকে এইটুকুনি আমি বিশ্বাস তৈরি করে দেবো তোমাদের মধ্যে যে তোমরা নিজেরা র্যাঙ্ক করতে পারবে। আমাকে যেতে হবে না আজকে 10 বছর আগের ডিপ্লোমা ছেড়ে আসার পরে আবার ওই এক্সামটা দিতে যেতে হবে না। তো এই বিশ্বাসটাই তোর মতো স্টুডেন্টরা রাখুক আমাদের প্রতি, এটাই আমরা আশা করি। আর তুই যাদবপুরে গিয়ে যাওয়ার পরে একটা সুন্দর ছবি আমাকে পাঠিয়ে দিস, সেটা আমার স্বপ্ন। ঠিক আছে, দেখবো। ঠিক আছে, আর কন্ট্যাক্টটা রাখিস। এরপরে অবশ্যই আপনারাই তো তারপরে ডিসিশনগুলো তো আপনাদের কাছ থেকে নেওয়ার, এরপরে তুই গেট দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে এখানে সমস্ত টিচাররা রয়েছে, সে তোকে গাইড করবে। আর একটা গ্র্যান্ড সেলিব্রেশনে অবশ্যই তোকে যেন পাইস। ঠিক আছে, সমস্ত কিছু তার আগে যা যা ডকুমেন্টস আছে, যা যা আছে সেগুলো সব রেডি করে ওগুলো প্রসেসগুলো ঠিকঠাক রাখ। বেস্ট উইশেস রইলো আমাদের তরফ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাই, টাটা।